হুম এমন একটা পৃথিবীর কথা একটু কল্পনাও করা যাক, যেখানে একটা অত্যন্ত ছোঁয়াচে আর মারাত্মক ভাইরাস ঘুরে বেড়াচ্ছে, আর এটা এতটাই অপ্রতিরোধ্য যে মানব সমাজের প্রায় ৯৫% মানুষ তাদের ১৫ বছর বয়স হওয়ার আগে এতে সংক্রমিত হতে বাধ্য। মানে পালানোর কোনো পথ নেই। হ্যাঁ, লুকিয়ে থাকারও কোনো জায়গা নেই আসলে। ১৯৬৩ সালে টিকার আবিষ্কার হওয়ার আগে পর্যন্ত মানব ইতিহাসের বাস্তবতা ঠিক এমনই ছিল। ঠিক তখন প্রতি ২ থেকে ৩ বছর পরপর এই ভাইরাসের একটা মহামারী হতো। বছরে প্রায় ৩ কোটি মানুষ আক্রান্ত হতো, আর বাপরে ২০ লাখেরও বেশি মানুষ প্রাণ হারাত। একদম তাই। সংখ্যাটা শুনলেই তো শিউরে উঠতে হয়। তো আজকের এই ডিপ ডাইভে আমাদের মনোযোগের কেন্দ্রে রয়েছে সেই অদৃশ্য আর ধূর্ত শত্রু, মানে হাম, বা যাকে আমরা মিজলস বলি। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর ২০১৭ সালের পজিশন পেপার এবং চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন গবেষণাপত্রের ওপর ভিত্তি করে পুরো বিষয়টার গভীরে যাব। আর শুধু এই ভাইরাসের ধ্বংসলীলাই জানব না, বরং বোঝার চেষ্টা করব বিজ্ঞান কিভাবে এই অজেয় শত্রুকে হার মানিয়েছে। মানে মানব ইতিহাসের অন্যতম সফল একটা লড়াইয়ের গল্প এটা। আসলেই তাই। তো আমরা যে শত্রুর বিরুদ্ধে লড়ছি, প্রথমেই তাকে চেনা প্রয়োজন। হাম আসলে কি? চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সোর্সগুলো বলছে এটি প্যারামিক্সোভিরিডে পরিবারের মরবেলি ভাইরাস দ্বারা সৃষ্ট একটা রোগ, আর এটা একটা সিঙ্গল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস। এই ভারী শব্দগুলোর পেছনের আসল অর্থটা কি? খুব সুন্দর একটা জায়গা থেকে শুরু করা হলো। আসলে প্রতিটি ভাইরাসের ভেতরেই একটা জেনেটিক ব্লুপ্রিন্ট বা নির্দেশিকা থাকে। মানুষের ক্ষেত্রে যেমন ডিএনএ থাকে, তেমনি হামের ভাইরাসের ক্ষেত্রে এই নির্দেশিকাটা আরএনএ দিয়ে তৈরি। আচ্ছা। সিঙ্গল স্ট্র্যান্ডেড হওয়ার মানে হল এর জেনেটিক গঠনটা মাত্র একটা সুতোর মতো কাঠামো দিয়ে তৈরি। সাধারণত এই আরএনএ ভাইরাসগুলো খুব দ্রুত রূপ পরিবর্তন বা মিউটেট করতে পারে, কিন্তু হামের ক্ষেত্রে সবচেয়ে বড় বিপদটা এর মিউটেশনে নয়। তাহলে বিপদটা কোথায়? মাধ্যমে ছড়ায়। একজন আক্রান্ত ব্যক্তি যখন হাঁচি বা কাশি দেন, তখন তার শরীর থেকে বের হওয়া অসংখ্য ভাইরাস বাতাসের জলীয় কণার সাথে মিশে যায়। ধরুন, এটাকে যদি আমি একটা বদ্ধ ঘরে ছড়িয়ে পড়া অদৃশ্য ধোঁয়ার সাথে তুলনা করি, তাহলে কি খুব ভুল হবে? মানে, আক্রান্ত ব্যক্তি ঘর থেকে বেরিয়ে গেছেন, কিন্তু তার হাঁচি কাশির ওই অদৃশ্য ধোঁয়া তখনও বাতাসে ভাসছে। না, একটুও ভুল হবে না। বরং এই উপমাটা বাস্তবের খুব কাছাকাছি। বিজ্ঞান বলছে হামের ভাইরাস বাতাসে বা কোনো পৃষ্ঠের উপর ২ ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। বাপরে, ২ ঘন্টা? হ্যাঁ, মানে আক্রান্ত ব্যক্তি লিফট থেকে বেরিয়ে যাওয়ার ১ ঘন্টা পরও অন্য কেউ যদি ওই লিফটে প্রবেশ করে, তবে তিনিও সংক্রমিত হতে পারেন। এই অবিশ্বাস্য মাত্রার সংক্রমণ ক্ষমতাই একে এত ভয়ঙ্কর করে তোলে। সত্যি ভয়াবহ। তবে একটা স্বস্তির বিষয় আছে। এই ভাইরাসটা কেবল মানুষের শরীরে আছে, মানে অন্য কোনো প্রাণী যেমন কুকুর বা বিড়ালের মাধ্যমে এটি ছড়াতে পারে না। ও আচ্ছা, এটা একটা ভালো খবর। তো এই অদৃশ্য ধোঁয়া যখন শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে, তখন ঠিক কি ঘটে? কারণ শরীরে ঢোকার সাথে সাথেই তো কেউ বুঝতে পারে না যে সে আক্রান্ত হয়েছে, তাই না? ঠিক, আর এখানেই ভাইরাসের ধূর্ত কৌশলটা কাজ করে। শরীরে ঢোকার পর এটি সরাসরি আক্রমণ শুরু করে না, বরং এটি একটা ট্রোজান হর্স বা গুপ্তচরের মতো আচরণ করে। ট্রোজান হর্স মানে লুকিয়ে থাকে? একদম। এই সময়কালকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তাকাল। এটা সাধারণত ১০ থেকে ১৪ দিন স্থায়ী হয়। শ্বাসতন্ত্রের মাধ্যমে প্রবেশ করে ভাইরাসটা প্রথমে স্থানীয় লিম্ফ নোড বা লসিকা গ্রন্থিগুলোতে জায়গা করে নেয়। সেখানে এটি নীরবে বংশবৃদ্ধি করতে থাকে। মানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সম্পূর্ণ ফাঁকি দিয়ে? হ্যাঁ, ইমিউন সিস্টেম টেরি কয় না। তার মানে প্রায় ২ সপ্তাহ ধরে শরীরের ভেতরে একটা বিশাল সেনাবাহিনীর প্রস্তুতি চলতে থাকে, অথচ বাইরে থেকে কোনো লক্ষণই বোঝা যায় না। হয়। এই পর্যায়ে কি কি লক্ষণ দেখা যায়? তখন জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া আর চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়, যাকে কনজাংটিভাইটিস বলে। এটা তো ভীষণ প্রতারণাপূর্ণ। মানে এই প্রাথমিক পর্যায়ে সাধারণ সর্দি জ্বর বা চোখ ওঠার সাথে হামের পার্থক্য করা তো প্রায় অসম্ভব। অসম্ভব বললেই চলে সাধারণ মানুষের জন্য। অথচ এই সময়ে কি রোগী সবচেয়ে বেশি সংক্রামক থাকেন না? হ্যাঁ,
এটাই সবচেয়ে বিপজ্জনক দিক। সাধারণ সর্দিজ্বর ভেবে রোগী হয়তো স্বাভাবিকভাবে স্কুলে বা অফিসে যাচ্ছেন, আর ঠিক ওই সময়েই তিনি সবচেয়ে বেশি ভাইরাস ছড়াচ্ছেন। বাহ রে! শরীরে র্যাশ বা লাল দানা ওঠার 4 দিন আগে থেকে শুরু করে র্যাশ ওঠার 4 দিন পর পর্যন্ত একজন রোগী সর্বোচ্চ সংক্রামক অবস্থায় থাকেন। তাহলে চিকিৎসকরা কিভাবে বোঝেন যে এটা হাম? এই সাধারণ সর্দি জ্বরের ভিড়েও চিকিৎসকদের জন্য হাম চেনার একটা উপায় আছে। র্যাশ ওঠার আগেই রোগীর মুখের ভেতরে, বিশেষ করে গালের ভেতরের দিকের অংশে ছোট ছোট নীলচে সাদা দাগ দেখা যায়। ও আচ্ছা, সোর্সে এগুলোর কথাই বলা হয়েছে। এদের তো কপ্লেক্স স্পট বলা হয়, তাই না? একদম ঠিক, এগুলো হলো কোপ্লিক স্পট। এটি মূলত ভাইরাসের আক্রমণে ধ্বংস হওয়া কোষের একটা ধ্বংসস্তূপ। এটি দেখলে চিকিৎসকরা নিশ্চিত হতে পারেন যে আসল ঝড়টা আসতে চলেছে। আর সেই আসল ঝড়টাই হলো ওই পরিচিত লালচে র্যাশ। সোর্সে বলা হচ্ছে এর সাথে জ্বর ৩৯ থেকে ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। হ্যাঁ, তীব্র জ্বর থাকে এই পর্যায়ে। কিন্তু অনেকেই তো মনে করেন হাম মানে শুধু কয়েকদিনের জ্বর আর গায়ে লাল দানা বের হওয়া। এই ভ্রান্ত ধারণাটা ভাঙা খুব জরুরি মনে হচ্ছে। সোর্সগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই ভাইরাসটা মানুষের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গকে কিভাবে তছনছ করে দিতে পারে। হামকে শুধু সাধারণ জ্বর র্যাশ ভাবাটা একটা মারাত্মক ভুল। পরিসংখ্যান বলছে রিপোর্ট করা কেসগুলোর প্রায় ৩০% ক্ষেত্রেই নানা ধরনের গুরুতর জটিলতা দেখা দেয়। ৩০%? মানে প্রতি ৩ জনে একজন? হ্যাঁ, সাধারণ জটিলতাগুলোর মধ্যে রয়েছে কানের ইনফেকশন বা ওটাইটিস মিডিয়া, যা ৭ থেকে ৯% ক্ষেত্রে হয়। এছাড়া ৮% ক্ষেত্রে তীব্র ডায়রিয়া দেখা যায়। আর মারাত্মক জটিলতাগুলো কি কি? মৃত্যুর মূল কারণগুলোর দিকে তাকালে দেখা যায় হামে আক্রান্ত রোগীদের ১ থেকে ৬% নিউমোনিয়ায় আক্রান্ত হন। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। নিউমোনিয়া তো ফুসফুসের একটা প্রদাহ। তো ভাইরাসটা কি সরাসরি ফুসফুসে আক্রমণ করে এই নিউমোনিয়া তৈরি করে, নাকি অন্য কোনোভাবে এর সৃষ্টি হয়? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হামের ভাইরাস নিজে ফুসফুসে আক্রমণ করে এক ধরনের নিউমোনিয়া তৈরি করতে পারে, কিন্তু সবচেয়ে বড় বিপদটা আসে অন্য দিক থেকে। অন্য দিক থেকে মানে? হামের ভাইরাস মানুষের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সাময়িকভাবে একদম দুর্বল করে দেয়। যখন ইমিউন সিস্টেম এই ভাইরাসের সাথে লড়াইয়ে ব্যস্ত আর ক্লান্ত থাকে, তখন পরিবেশের অন্যান্য সাধারণ ব্যাকটেরিয়ার সুযোগ পেয়ে যায়। ওহ, বুঝতে পেরেছি। মানে যেসব ব্যাকটেরিয়া হয়তো স্বাভাবিক অবস্থায় কোনো ক্ষতি করতে পারত না। একদম ঠিক, তারা তখন ফুসফুসে আক্রমণ করে। একে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন বলা হয়। আর হামের ক্ষেত্রে মৃত্যুর অন্যতম প্রধান কারণই হলো এটার। আর অন্যান্য মারাত্মক জটিলতার কথায় যদি আসি, সোর্সে SSPE নামের একটা রোগের কথা উল্লেখ আছে। ফুল ফর্মটা হলো সাব অ্যাকিউট স্ক্লেরোজিং প্যানএনসেফালাইটিস। নামটা শুনলেই কেমন ভয় লাগে। বলা হচ্ছে সংক্রমণের কয়েক বছর পরও এটি মস্তিষ্কে আঘাত হানতে পারে। হ্যাঁ, SSPE অত্যন্ত বিরল একটা রোগ, কিন্তু এর পরিণতি সাধারণত প্রাণঘাতী। এটি মূলত হামের ভাইরাসের একটা মিউটেটেড বা পরিবর্তিত রূপের কারণে হয়। এটা কিভাবে ঘটে? প্রাথমিক সংক্রমণের সময়ে হয়তো কিছু ভাইরাস মস্তিষ্কের কোষে লুকিয়ে পড়ে। সেখানে তারা বছরের পর বছর ধরে সুপ্ত অবস্থায় থাকে। তারপর খুব ধীরগতিতে মস্তিষ্কের টিস্যু ধ্বংস করতে শুরু করে। হাম থেকে সেরে ওঠার ৭ থেকে ১০ বছর পরও এই স্নায়বিক রোগটা দেখা দিতে পারে। আর সবচেয়ে হতাশার বিষয় হলো এর কোনো চিকিৎসা নেই। সত্যি শিউরে ওঠার মতো। এছাড়া সোর্সে আরেকটা বিষয়ের উপর খুব জোর দেওয়া হয়েছে। বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে ভিটামিন এ এর অভাবজনিত কারণে হামের ফলে অন্ধত্ব একটা বিশাল বড় সমস্যা। হ্যাঁ, অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। তাহলে কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন? ৫ বছরের কম বয়সী শিশু, বয়স্ক মানুষ, গর্ভবতী নারী, অপুষ্টিতে ভোগা মানুষ এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আগে থেকেই দুর্বল, মানে যেমন ধরুন HIV আক্রান্ত রোগী, তারাই কি সবচেয়ে বেশি ঝুঁকিতে? হ্যাঁ, এই উচ্চ ঝুঁকির গোষ্ঠীগুলোর ক্ষেত্রেই হাম সবচেয়ে বেশি প্রাণঘাতী রূপ নেয়। এই ভয়ঙ্কর চিত্রটা জানার পর রোগ নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে জানাটা খুব জরুরি। কারণ রুবেলা বা ডেঙ্গুর মতো রোগগুলোতেও তো জ্বর আর র্যাশ দেখা যায়। তো চিকিৎসকরা কিভাবে একদম নিশ্চিত হন যে এটা হামি? এইখানেই ল্যাবরেটরি পরীক্ষার গুরুত্ব। লক্ষণ দেখে সন্দেহ হলে চিকিৎসকরা মূলত দুটো পরীক্ষা করেন। প্রথমটা হলো রক্তে অ্যান্টি-মিজলস IgM অ্যান্টিবডির উপস্থিতি নির্ণয়। এই IgM অ্যান্টিবডিটা আসলে কি?
শরীরের ইমিউন সিস্টেম যখন প্রথমবার কোনো নতুন শত্রুর মুখোমুখি হয় তখন প্রথম প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে এই আইজিএম অ্যান্টিবডিগুলো তৈরি করে। রক্তে এদের উপস্থিতি প্রমাণ করে যে সম্প্রতি হামের আক্রমণ ঘটেছে। আচ্ছা, আর দ্বিতীয় পরীক্ষাটা কি? দ্বিতীয় পরীক্ষাটা হলো আরটিপিসিআর। গলা বা নাকের ভেতর থেকে নমুনা নিয়ে এটি করা হয়। এই আরটিপিসিআর তো সেই একই প্রযুক্তি যা আমরা কোভিড মহামারীর সময় সবচেয়ে বেশি শুনেছি। এটি মূলত ভাইরাসের জেনেটিক ব্লুপ্রিন্ট বা আরএনএকে খুঁজে বের করে, তাই তো? একদম নির্ভুল ব্যাখ্যা। এটি ভাইরাসের একেবারে নির্দিষ্ট জেনেটিক পদচিহ্ন বা ফুটপ্রিন্ট শনাক্ত করে। এটা করার পর আসলে সন্দেহের কোনো অবকাশই থাকে না। কিন্তু নিশ্চিত হওয়ার পর চিকিৎসকরা লড়াইটা করেন কিভাবে? কারণ আমরা জানি ব্যাকটেরিয়ার জন্য যেমন অ্যান্টিবায়োটিক আছে, হামের মতো ভাইরাসের বিরুদ্ধে তো সেরকম সরাসরি কোনো ওষুধ কাজ করে না। ঠিক বলেছেন, হামের সরাসরি কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। এর চিকিৎসা মূলত সাপোর্টিভ কেয়ারের উপর নির্ভরশীল। মানে শরীরকে তার নিজের লড়াইটা চালিয়ে যাওয়ার জন্য সাহায্য করা। হ্যাঁ, যেমন জ্বর কমানো, শরীরকে হাইড্রেটেড রাখা এবং পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করা। একটু আগে যে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল নিউমোনিয়ার কথা হচ্ছিল, সেখানে কি অ্যান্টিবায়োটিক কাজে লাগে? কারণ সোর্সে গিনি বিসাউয়ের একটা গবেষণার কথা বলা হয়েছে যেখানে প্রোফাইল্যাকটিক বা প্রতিরোধমূলক অ্যান্টিবায়োটিক ব্যবহারের কথা আছে, কিন্তু ভাইরাসের বিরুদ্ধে তো অ্যান্টিবায়োটিক কাজ করে না। তাহলে এটা দেওয়ার কারণ কি? এখানে খুব সূক্ষ্ম একটা ব্যাপার আছে। অ্যান্টিবায়োটিক কিন্তু ভাইরাসের বিরুদ্ধে দেয়া হচ্ছে না। একটু আগে যেমনটা বলছিলাম, হামের ভাইরাস ইমিউন সিস্টেমের দরজাগুলো ভেঙে দেয়। হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়। ঠিক। তো চিকিৎসকরা যখন দেখেন রোগীর অবস্থা খারাপ বা তিনি অপুষ্টিতে ভুগছেন, তখন তারা প্রতিরোধমূলক হিসেবে অ্যান্টিবায়োটিক দেন। এর উদ্দেশ্য হল ইমিউন সিস্টেম যখন দুর্বল তখন যেন বাইরের কোনো ব্যাকটেরিয়া সুযোগ বুঝে আক্রমণ করতে না পারে। ও আচ্ছা, মানে এটি মূল শত্রুর বিরুদ্ধে নয়, বরং সুযোগ সন্ধানী শত্রুদের আটকে রাখার জন্য ব্যবহার করা হয়। একদম তাই। আর চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার বা গেম চেঞ্জার হিসেবে ভিটামিন এ এর কথা বলা হয়েছে। কিন্তু কেন? একটা সাধারণ ভিটামিন কিভাবে একটা মারাত্মক ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? এর পেছনের বিজ্ঞানটা দারুণ। হামের ভাইরাস মূলত মানুষের শরীরের এপিথেলিয়াল কোষগুলোকে ধ্বংস করে। এপিথেলিয়াল কোষ, এগুলো শরীরের কোথায় থাকে? এই কোষগুলো আমাদের চোখ, শ্বাসযন্ত্র এবং অন্ত্রের ভেতরের আবরণ তৈরি করে। ভিটামিন এ এই এপিথেলিয়াল টিস্যুগুলোর পুনর্গঠনে এবং রক্ষণাবেক্ষণে অত্যন্ত জরুরি। তার মানে ভাইরাস যে দেয়ালগুলো ভেঙে দিচ্ছে, ভিটামিন এ সেইগুলো মেরামত করে। ঠিক তাই। এছাড়া এটি শ্বেত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে, যা রোগ প্রতিরোধ ব্যবস্থার মূল সৈনিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী হাম শনাক্ত হওয়ার সাথে সাথেই বয়স অনুযায়ী 50,000 থেকে 2 লাখ IU ভিটামিন এ 2 ডোজে দেওয়া উচিত। আর এটাই অন্ধত্ব রোধ করে এবং মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। হ্যাঁ, এটি আসলেই একটা গেম চেঞ্জার। তো যেহেতু সরাসরি কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই, তাই এই অদৃশ্য ধোঁয়া বা ভাইরাসটাকে শরীরে ঢুকতেই বাধা দেওয়াটা হলো সবচেয়ে সেরা কৌশল। রোগীকে আইসোলেশনে রাখা তো প্রথম কাজ। কিন্তু ধরুন কেউ একজন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে চলেই এসেছে, তখন কি আর কিছুই করার থাকে না? না, তখনও কিছু করার থাকে। একে বলা হয় পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। এটা কিভাবে কাজ করে? কেউ ভাইরাসের সংস্পর্শে আসার 72 ঘণ্টার মধ্যে যদি তাকে হামের টিকা দেওয়া যায়, তবে রোগটা প্রতিরোধ করা যেতে পারে বা এর ভয়াবহতা কমানো যায়। আর যদি 72 ঘণ্টা পার হয়ে যায়? যদি 6 দিনের মধ্যে ইমিউন গ্লোবিউলিন দেওয়া যায়, তবে সেটিও কাজ করে। ইমিউন গ্লোবিউলিন হল অন্য মানুষের শরীর থেকে ধার করা অ্যান্টিবডি, যা সাময়িকভাবে একটা সুরক্ষা বলয় তৈরি করে। বাহ, চমৎকার! এবার আসা যাক মানব ইতিহাসের সেই অন্যতম সেরা আবিষ্কারের কথায়, মানে হামের টিকা। WHOর সোর্স থেকে আমরা জানতে পারছি যে এটি একটা লাইভ অ্যাটেনুয়েটেড টিকা। এটি মূলত এডমনস্টন স্ট্রেইন থেকে তৈরি এবং MMR বা MMRV হিসেবে দেওয়া হয়। হ্যাঁ, MMR মানে মিজলস, মাম্পস আর রুবেলার সম্মিলিত টিকা। এই লাইভ অ্যাটেনুয়েটেড কথাটির পেছনের বিজ্ঞানটা যদি আমরা একটু সহজ করে বলি, এর মানে তো হলো ভাইরাসের একটা দুর্বল বা পঙ্গু সংস্করণ শরীরে ঢুকিয়ে দেওয়া, তাই না? ঠিক তাই। বিজ্ঞানাগারে মূল ভাইরাসটিকে প্রজন্মের পর প্রজন্ম ধরে ভিন্ন ধরনের কোষের মধ্যে বড় করা হয়। আচ্ছা। এক পর্যায়ে ভাইরাসটা মানুষের কোষে মারাত্মক রোগ ছড়ানোর ক্ষমতা একদম হারিয়ে ফেলে, কিন্তু তার গঠন একই থাকে।
এই দুর্বল ভাইরাসটা শরীরে প্রবেশ করলে ইমিউন সিস্টেম তাকে চিনতে পারে, তার বিরুদ্ধে লড়াই করার কৌশল শেখে এবং মেমোরি কোষ তৈরি করে রাখে। মানে একটা ডেমো বা মক ড্রিলের মতো। একদম। ভবিষ্যতে যখন সত্যিকারের শক্তিশালী হামের ভাইরাস আক্রমণ করে, তখন শরীর আগে থেকেই জানে কিভাবে তাকে ধ্বংস করতে হবে। টিকার সময়সূচি এবং কার্যকারিতার ডেটাগুলো বেশ কৌতূহলোদ্দীপক। সোর্সে বলা হচ্ছে সাধারণত প্রথম ডোজ 9 মাস বয়সে দেওয়া হয়, বিশেষ করে যেসব এলাকায় ঝুঁকি বেশি, আর ঝুঁকি কম থাকা দেশগুলোতে 12 থেকে 15 মাস বয়সে দেওয়া হয়। এরপর 15 থেকে 18 মাস বয়সে বা স্কুলে যাওয়ার আগে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। হ্যাঁ, আর এই শিডিউলটা খুব সতর্কতার সাথে তৈরি করা। ডেটা বলছে 9 থেকে 11 মাসে প্রথম ডোজ দিলে তার কার্যকারিতা থাকে 84%, কিন্তু 12 মাস বা তার পরে দিলে তা বেড়ে দাঁড়ায় 92.5%, আর দুটো ডোজ সম্পন্ন করলে কার্যকারিতা প্রায় 94.1% হয়ে যায়। একদম সঠিক তথ্য। কিন্তু এখানে আমার একটা খটকা আছে। মানে যদি টিকাই এত বেশি কার্যকর হয়, তবে এটি জন্মের পর বা অন্তত 6 মাসের আগে কেন দেয়া হয় না? শিশু তো জন্মের পর থেকে অরক্ষিত থাকে, আর কেনই বা পুরো সুরক্ষার জন্য দুটো ডোজের প্রয়োজন হয়? এই প্রশ্নটার উত্তর লুকিয়ে আছে মানবদেহের একটা চমৎকার প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্যে, যাকে বলা হয় ম্যাটারনাল অ্যান্টিবডি। মানে মায়ের কাছ থেকে পাওয়া অ্যান্টিবডি। হ্যাঁ, শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন সে মায়ের শরীর থেকে বেশ কিছু অ্যান্টিবডি পায়, যা জন্মের পর প্রথম কয়েক মাস তাকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। এটা এক ধরনের ধার করা সুরক্ষা। বুঝতে পেরেছি। এখন যেহেতু হামের টিকাটা একটা লাইভ অ্যাটেনুয়েটেড বা জীবন্ত কিন্তু দুর্বল ভাইরাস, তাই 6 মাসের আগে এটি দিলে শিশুর শরীরে থাকা মায়ের ওই শক্তিশালী অ্যান্টিবডিগুলো সেই টিকার ভাইরাসটিকে আসল শত্রু ভেবে সাথেই ধ্বংস করে দেয়। কিন্তু ধ্বংস করে দিলে তো ভালোই, তাই না? আপাতদৃষ্টিতে ভালো মনে হতে পারে, কিন্তু এর ফলে একটা বড় সমস্যা তৈরি হয়। কি সমস্যা? মায়ের অ্যান্টিবডি যখন টিকার দুর্বল ভাইরাসটিকে ধ্বংস করে দেয়, তখন শিশুর নিজস্ব ইমিউন সিস্টেম এই ভাইরাসটির বিরুদ্ধে লড়াই করা শিখতেই পারে না। এদিকে মায়ের দেওয়া এই অ্যান্টিবডিগুলো কয়েক মাসের মধ্যে শরীর থেকে উধাও হয়ে যায়। তখন শিশুটা সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়ে। ও আচ্ছা, মানে শিশুর নিজের শরীর কোনো মেমোরি কোষ তৈরি করতে পারে না। ঠিক। তাই এমন একটা সময়ের জন্য অপেক্ষা করতে হয় যখন মায়ের অ্যান্টিবডিগুলো কমে গেছে, যাতে টিকা দিলে শিশুর নিজের শরীর তার ইমিউন মেমোরি তৈরি করতে পারে। এই জন্যই 9 বা 12 মাস বয়সটিকে বেছে নেওয়া হয়। আর দ্বিতীয় ডোজ দেওয়ার কারণটা কি? কারণ প্রথম ডোজে 5 থেকে 15% শিশুর শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি নাও হতে পারে। দ্বিতীয় ডোজটা সেই ঘাটতি পূরণ করে আজীবনের সুরক্ষা নিশ্চিত করে। বিজ্ঞানের কি অসাধারণ একটা ভারসাম্য! এরপরও যে কোনো টিকার ক্ষেত্রে মানুষের মনে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন জাগে। সোর্সগুলো টিকার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বেশ স্পষ্ট ডেটা দিচ্ছে। বলা হচ্ছে এই টিকা অত্যন্ত নিরাপদ। হ্যাঁ, বিশ্বের অন্যতম নিরাপদ টিকা এটি। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে ইনজেকশনের জায়গায় সামান্য ব্যথা, 5 থেকে 15% ক্ষেত্রে হালকা জ্বর বা ক্ষণস্থায়ী র্যাশ দেখা দিতে পারে, যা কয়েকদিনের মধ্যেই সেরে যায়। একদম তাই। আর বিরল ক্ষেত্রে তীব্র অ্যালার্জিক রিয়াকশন বা অ্যানাফিল্যাক্সিস হতে পারে। অনেকেই ভাবেন এটি টিকার ভেতর থাকা ডিমের উপাদানের কারণে হয়, কিন্তু গবেষণায় দেখা গেছে এটি মূলত টিকায় ব্যবহৃত জিলাটিন স্ট্যাবিলাইজারের কারণে হয়। আচ্ছা, ডিমের কোনো ভূমিকা নেই এখানে? না। এছাড়া কখনো কখনো প্রবল জ্বরের কারণে শিশুদের খিঁচুনি বা ফেব্রাইল সিজার হতে পারে, তবে এটি সাধারণত দীর্ঘস্থায়ী কোনো ক্ষতি করে না। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর চেয়েও বড় সমস্যা হল টিকার বিরুদ্ধে ছড়িয়ে থাকা নানা মিথ বা ভ্রান্ত ধারণা, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এখানে আমরা পরিষ্কার করে দিতে চাই, আমাদের উদ্দেশ্য কাউকে ভুল প্রমাণ করা নয়। আমরা শুধু সোর্সে থাকা বৈজ্ঞানিক তথ্যগুলো তুলে ধরছি। হ্যাঁ, আর তথ্যগুলো খুব স্পষ্ট। অত্যন্ত বৃহৎ জনগোষ্ঠীর ওপর বছরের পর বছর ধরে হওয়া অসংখ্য গবেষণায় সম্পূর্ণ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে হামের টিকার সাথে অটিজম, প্রদাহজনক অন্ত্রের রোগ বা গুইলেন বারে সিন্ড্রোমের কোনোই বৈজ্ঞানিক সম্পর্ক নেই। মানে বিজ্ঞান এখানে অত্যন্ত নিশ্চিত। একদম। কোনো বিচ্ছিন্ন দাবি বা ভুল তথ্যের কারণে টিকাদান থেকে বিরত থাকাটা শিশুর জন্য ভয়াবহ ঝুঁকির কারণ হতে পারে। তো আমরা যদি পুরো পৃথিবীর চিত্রটা দেখি, হাম কি পুরোপুরি নির্মূল
বা ইরাডিকেট করা সম্ভব? আমরা তো পোলিও বা গুটি বসন্তের ক্ষেত্রে দেখেছি যে বিজ্ঞান কিভাবে জয়ী হয়েছে। তাত্ত্বিকভাবে এবং বৈজ্ঞানিকভাবে হাম পুরোপুরি নির্মূল করা আসলেই সম্ভব। এর প্রধান কারণ হল এই ভাইরাসের কোনো প্রাণী হোস্ট নেই। মানে এরা বাঁচার জন্য শুধু মানুষের ওপর নির্ভরশীল। হ্যাঁ, তবে এটি করতে হলে আমাদের হার্ড ইমিউনিটি বা গোষ্ঠীগত রোগ প্রতিরোধ ক্ষমতার উপর নির্ভর করতে হবে। হাম যেহেতু সাংঘাতিক ছোঁয়াচে, তাই একটা সমাজের অন্তত ৮৮ থেকে ৯৪% মানুষকে টিকা নিতে হবে। কিছু মডেল অনুযায়ী এটা ৯২ থেকে ৯৫%। এই মাত্রায় টিকাদান নিশ্চিত করা গেলে কি হবে? তাহলে ভাইরাসটা ছড়ানোর মতো কোনো মানব শরীরই পাবে না এবং এটি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। ২০০০ থেকে ২০১৫ সালের পরিসংখ্যান বেশ আশা যোগায়। এই সময়ে বিশ্বব্যাপী হামে মৃত্যুর হার ৭৯% কমেছে। WHO বিশেষ করে জোর দিচ্ছে যেন HIV আক্রান্ত শিশুরাও টিকাদানের বাইরে না থাকে। হ্যাঁ, কারণ তারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। তো পুরো আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার যে সঠিক সময়ে ২টো ডোজ টিকা নেওয়ার মাধ্যমে আমরা শুধু নিজেদেরই নয়, বরং পুরো সমাজকে এই অদৃশ্য শত্রুর হাত থেকে বাঁচাতে পারি। একদম সত্যি। কিন্তু শ্রোতারা, আজকের এই ডিপ ডাইভ শেষ করার আগে আমি সম্পূর্ণ নতুন একটা ভাবনার খোরাক দিতে চাই, যা এই ভাইরাসের ভয়ঙ্করতম একটা দিক। সোর্সের একটা গবেষণা, বিশেষ করে মিনা এবং তার সহকর্মীদের ২০১৫ সালের একটা পেপার আমাদের এক অবিশ্বাস্য তথ্য দিচ্ছে। একে বলা হচ্ছে ইমিউন অ্যামনেশিয়া বা রোগ প্রতিরোধ ক্ষমতার স্মৃতিভ্রম। এটি চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে চমকপ্রদ এবং একই সাথে সবচেয়ে ভয়ের একটা আবিষ্কার। বিষয়টা একটু গভীরে গিয়ে ভাবা যাক। আমাদের শরীরের ইমিউন সিস্টেম একটা বিশাল মেমোরি হার্ড ড্রাইভের মতো কাজ করে। ছোটবেলা থেকে আমরা যত সর্দি, কাশি বা জীবাণুর সংস্পর্শে আসি, আমাদের শরীরের মেমোরি কোষগুলো তা মনে রাখে। হ্যাঁ, যাকে বি এবং টি লিম্ফোসাইট কোষ বলে। ঠিক। কিন্তু হামের ভাইরাসটা সরাসরি এই ইমিউন কোষগুলোকেই আক্রমণ করে। ভাইরাসটা শরীরে ঢুকে শুধু হামই তৈরি করে না, এটি আমাদের শরীরের সেই মেমোরি কোষগুলোকে ধ্বংস করে দেয়। বাপরে! এর মানে হল, আপনার শরীর আগে যেসব জীবাণুর বিরুদ্ধে লড়তে শিখেছিল, হামের ভাইরাস সেই স্মৃতি বা ডেটাকে ২ থেকে ৩ বছরের জন্য পুরোপুরি মুছে দেয়। অর্থাৎ হাম থেকে সেরে ওঠার পরও একজন মানুষের ইমিউন সিস্টেম একটা নবজাতক শিশুর মতো অনভিজ্ঞ হয়ে যায়। ওই ২-৩ বছরে সে সাধারণ যে কোনো জীবাণুর কাছে খুব সহজেই কাবু হয়ে যেতে পারে, যা হয়তো আগে তার শরীর অনায়াসে প্রতিহত করতে পারত। ঠিক এই জায়গাতে সবচেয়ে বড় শঙ্কার বিষয়টা লুকিয়ে আছে। টিকা না নেওয়ার কারণে যদি সমাজে হাম আবার ফিরে আসে, তবে তা শুধু হামের মৃত্যু ঝুঁকিই বাড়াবে না, এটি আমাদের পুরো রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ধ্বংস করে দেবে। একটা ছোট্ট টিকা না নেওয়ার অদৃশ্য মূল্য আসলে কতটা ভয়াবহ হতে পারে? এটি শুধু একটা রোগের বিরুদ্ধে প্রতিরোধ নয়, এটি আমাদের সারা জীবনের অর্জিত ইমিউন স্মৃতিকে বাঁচিয়ে রাখার লড়াই। এই গভীর চিন্তার জায়গাটা থেকেই আজ আমাদের এই ডিপ ডাইভ শেষ করছি। বিজ্ঞানকে জানা এবং বোঝার এই ধারা অব্যাহত থাকুক। আগামীতে নতুন কোনো গবেষণার অন্তরালের গল্প নিয়ে আমরা যারা শুনছি তাদের জন্য আবারও হাজির হব। ভালো থাকবেন সবাই।